বাসটা আমাকে যেখানে নামিয়ে দিল সেখানে কিন্তু আমি ছাড়া আর কেউ নামলো না। বাসটা যখন একদম ছেড়ে চলে যাচ্ছে তখন পিছন থেকেই প্রায় গলা তুলেই বলে উঠলাম, আরে আরে দাদা ঠিকানাটা, আরে ও দাদা ঠিকানাটা তো আর বলা হলো না। বাসটা ততক্ষণে অনেক দূরে চলে গেছে। শব্দের জন্যই হোক কিংবা এত দূর থেকে শুনতে না পাওয়ার জন্যই হোক, বাসটা আমায় একা করে দিয়ে দূর থেকে দূরান্তে মিলিয়ে যেতে লাগলো। আর এটাই আমি চিন্তায় পড়লাম, এখন এই মহুয়া পাড়ার কাছে 13 নম্বর বাড়িটা আমি কোথায় খুঁজে পাবো? এদিকে তো একটা লোকজনও দেখতে পাচ্ছি না যে তার কাছে জানতে চাইবো। ওই তো সামনের মোড়ের মাথার কাছে একটা চায়ের দোকান খোলা আছে মনে হচ্ছে। যাই তো, ওখানেই যাই। পা চালিয়ে এগোতে লাগলাম সেদিকে। একটা ছোট্ট মতো চায়ের দোকান সত্যি খোলা আছে। একটা লোক উনুনের সামনে চুপ করে বসে আছে আর টকবক করে সামনে চা ফুটে চলেছে। সন্ধ্যের দিকে এদিকটা অন্ধকার থাকে, লোকজনও একটাও নেই। আমি লোকটার সামনে এগিয়ে গিয়ে বললাম, আচ্ছা দাদা, এখানে 13 নম্বর বাড়িটা কোথায়? আপনি কি আমায় বলতে পারবেন?" লোকটা আমার দিকে কেমন যেন একটা ফ্যাকাশে চোখে তাকালো আর তারপর মুখে কোনো কথা না বলে আঙুল তুলে সামনের দিকটা দেখিয়ে দিল। আমি একটু অবাক হয়ে বললাম, সামনের দিকে তো সে আমিও বুঝতে পারছি, বাসের কন্ডাক্টর আমায় বলেছিল, কিন্তু ঠিক কোন বাড়িটা 13 নম্বর আসলে সেটাই তো বুঝতে পারছি না। এখানে তো বাড়ির কোনো নাম্বার লেখা নেই, তাই না? এই সামনে এগিয়ে গেলেই ঠিক বুঝতে পারবেন। আর একটু সামনে এগিয়ে গিয়ে বাঁহাতে যে গলিটা পড়বে, এই সেটা ধরে সোজা চলে যাবেন। একটা টিউবওয়েল পার করে তারপরে যে বাড়িটা পড়বে ওইটাই। ওনাকে ধন্যবাদ জানিয়ে চলে এলাম, কিন্তু বারবার কেন যেন মনে হতে লাগলো লোকটাকে কোথায় যেন দেখেছি। না, আমি ঠিক মনে করতে পারছি না। আমি হাঁটতে হাঁটতে চলে এলাম। টিউবওয়েলটা পেরিয়ে সামনের রাস্তায় খানিকটা এগোতেই মনে হলো, আরে ওই তো বাড়িটা, 13 নম্বর বাড়ি। দোতলা বাড়িটা রাস্তার উপরেই, তার একপাশে বাড়ির নাম্বারটা ঝুলছে। অন্য অন্য বাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু এমন নয়। যাই হোক, অবশেষে বাড়িটা খুঁজে পেলাম, কিন্তু কেমন যেন ফাঁকা ফাঁকা। চারপাশটার কোথাও কেউ নেই। কাউকে যে ডাকবো সেটা তো বুঝতে পারছি না। কলিং বেলও নেই। দরজায় ধাক্কা দিয়ে দেখি একবার। বলছি, বাড়িতে কেউ আছেন? আরে বাড়িতে কেউ আছেন? জোরে জোরে ডাকছিলাম আর তার সঙ্গে দরজায় বারবার ধাক্কা দিচ্ছিলাম। ঠিক তখনই কোথা থেকে যেন একটা ঠান্ডা হাওয়া এসে আমার গায়ে ধাক্কা দিল। আমার গোটা শরীরটা শিরশির করে উঠল। আমি পেছনের দিকে তাকালাম আর ঠিক তখনই সামনের থেকে একটা গলা ভেসে এলো, ভেতরে আসুন। আরে দরজাটা খুললো কখন? আর এই মহিলাটাই বা কে? তার হাতেই সন্ধ্যাবেলা একটা হ্যারিকেন, মাথাটা ঘোমটা দিয়ে ঢাকা, সাদা একটা লাল পেড়ে শাড়ি পরনে। আমি কিছু বলার আগেই সে আবার পেছন দিকে ঘুরে হাঁটতে শুরু করলো। আমিও তার সঙ্গে সঙ্গে উঠে গেলাম। কিন্তু আমি যে এখানে বাসুদেব বাবুর সঙ্গে দেখা করতে এসেছি, বাসুদেব বাবু কোথায় আছেন? এই সময় বাবা উপরের ঘরেই থাকে। আপনি আসুন। কিন্তু আপনিও কি পাওনাদার? বাসুদেব বাবুর সঙ্গে আমার কথা বলার প্রয়োজন ছিল। আপনি আমায় বাসুদেব বাবুর ঘরে নিয়ে চলুন। মেয়েটি সামান্য হাসলো। আমরা সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম আর সিঁড়ির গায়ে হাত দিতেই চমকে উঠলাম। চারপাশটা কেমন যেন ধুলো ছড়িয়ে রয়েছে। তাছাড়া এমন একটা অদ্ভুত পোড়া গন্ধ ছড়িয়ে রয়েছে চারপাশে। ভেতরটা যেন নিস্তব্ধ সম্পূর্ণ। সামান্য হাওয়া অবধি নেই, শব্দ নেই, কোথাও কিছু নেই। তখনই ওপারের ঘর থেকে কার যেন গলা শোনা গেল, কে এসেছে? জানি না, জানি না বাবা। উনি তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। কিছু তো বললো না। বোধহয় পাওনাদার। তুই ওপরে ঘরে নিয়ে আয়। এত কষ্ট করে সন্ধ্যাবেলায় এসেছে, তখন তো আর এমনি এমনি যেতে দেওয়া যায় না। এবার আমি কিন্তু মনে মনে বেশ খুশি হলাম। আমি পাওনাদারই বটে, তবে একটু অন্য রকম। দোতলার ঘরটার কাছে এসে পড়েছি, কিন্তু মেয়েটা তার মুখ থেকে ঘোমটাটা সরালো না। বলল, ঘরে চলে যান। বাবা ঘরেই আছে। তবে খুব সাবধানে। বাবার মন মেজাজ কিন্তু ভালো নেই। আচ্ছা, এই মহুয়াপুরে আপনি এলেন কি করে? কেন বাসে করে? কিন্তু আপনাদের বাড়িটা ঠিক খুঁজে পাচ্ছিলাম না। 13 নম্বর বাড়ি, তার উপর আবার ভেতরের দিকে।
মনে হলো দমকা একটা হাওয়া দরজার পাশের খোলা জানলাটা দিয়ে হুড়মুড় করে এসে ভেতরে ঢুকলো। সেই পোড়া গন্ধটা একটা অদ্ভুতভাবে যেন সরিয়ে দিয়ে গেল সেই হাওয়া। মেয়েটার হাতের লণ্ঠনটা একবার তিরতির করে কেঁপে উঠল। ঠিক তখনই আমি দেখলাম মেয়েটার মুখের উপর কাপড়টা সামান্য উপরের দিকে উড়ে গিয়েছিল। আমি অবাক হয়ে গেলাম। মেয়েটার মাথাটা ঠিক দেখতে পেলাম না। ততক্ষণে মেয়েটা সিঁড়ি দিয়ে নেমে গেছে নিচের দিকে। এত বড় ভুল করলাম। কাপড়টা বেশ খানিকটা উড়ে গিয়েছিল, কিন্তু মেয়েটার গলাটা, মাথাটা দেখতে পেলাম না কেন? অন্ধকারের জন্য নাকি? বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি আপনি ভেতরে আসবেন? আসুন আসুন, ভেতরে আসুন। ভেতরে ঢুকলাম। ভেতরের অবস্থা যেন আরো খারাপ। অনেক পুরনো একটা বিছানার উপর রয়েছে পাতলা জামার ধুতি গায়ে দিয়ে বসে রয়েছেন এক ভদ্রলোক। তার মাথায় সাদা চুল, চোখে চশমা আর কঠিন গভীর দৃষ্টি। ঘরের চারপাশে ধুলো ময়লা জমে রয়েছে। জানলার কাছে উপরের সিলিং থেকে একটা দড়ি ঝুলে রয়েছে। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। ভদ্রলোক সামনে একটা হাতল ভাঙা চেয়ার দেখিয়ে আমায় বসতে বললেন। আমি বসতে বসতে বললাম, বাসুদেব বাবু, আমি মনোরঞ্জন হালদারের কাছ থেকে আসছি। মনোরঞ্জন হালদার আমার বাবা। আমি দীপক হালদার। আপনার কাছে বাবার কিছু টাকা পাওনা ছিল। আমি নিজের সঙ্গে করে আমি হ্যান্ড নোট নিয়ে এসেছি। আপনি এটা লিখে দিয়েছিলেন। আমি জানি তোমার বাবার মৃত্যুর খবরটা, হ্যাঁ সেটাও আগেই পেয়েছিলাম, কিন্তু আমার শরীর এতটাই খারাপ যে তোমাদের বাড়ি পর্যন্ত যাব সেটা আর করে উঠতে পারিনি। কিন্তু বাবার টাকাটা আজ আমার পক্ষে দেওয়া তো সম্ভব হবে না। ভদ্রলোকের কথা শুনে আমার রাগ হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হলো না। ভদ্রলোকের কথার মধ্যে কি যেন একটা ছিল। আমি বললাম, দেখুন, বাবার কাছে যে টাকাটা নিয়েছিলেন তাদের সবার কাছে আমি যাচ্ছি, সময় দিচ্ছি। আপনার যদি বেশি সময় লাগে সমস্যা নেই। আপনার অবস্থা যে খুব একটা ভালো নয় সেটাও বুঝতে পারছি। কিছু মনে করবেন না। তুমি কিছু বুঝতে পারছো না। তোমার বাবার কাছ থেকে আমি প্রায় সব মিলিয়ে 1010 টাকা নিয়েছিলাম, আর শেষবার নিয়েছিলাম 5000 টাকা। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। বাসুদেববাবু কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি ঘরে বসে আছি। ঠান্ডা হাওয়াটা মাঝে মাঝে ঘরের ভেতর এসে ঢুকছে। তখনই ঘরের আলোটা কেমন যেন একবার ধক করে জ্বলে উঠল। আর ঠিক তখনই মনে হলো এই ঘরের শেষ দিকে যে জানালাটা রয়েছে, ঠিক সেই জানালার কাছে কে যেন একটা দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে এক মুহূর্তের জন্য, আর সেখান থেকে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্য, ওখানে কে দাঁড়িয়ে? মুহূর্তের জন্য, তারপরে আবার আলোটা জ্বলে উঠল। দেখলাম জানলার কাছে কোথাও কিছু নেই। ততক্ষণে বাসুদেববাবু দরজা দিয়ে ঘরে এসে ঢুকেছেন। তার হাতে একটা কাগজের খাম। সেটা তিনি আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নাও, এটা তোমার বাবার কাছ থেকে আনা শেষবারের 5000 টাকা। এটা আর ফেরত দিতে পারিনি, বুঝলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি বলছেন? আপনি বলছেন টাকা ফেরত দিতে পারবেন না, আর তারপর আবার এই 5000 টাকা? খাতায় তো দেখেছিলাম শেষবার আপনি 5000 টাকা নিয়েছিলেন, তাও 1 বছর আগে। সেটাই ফেরত দিচ্ছেন? টাকাটা আমার প্রয়োজন হয়নি। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। হ্যাঁ, এখনই চলে যাও এখান থেকে। আমি কিছু বুঝতে পারছিলাম না। হঠাৎ লোকটা এমন কথা কেন বলে উঠল? ঠিক সঙ্গে সঙ্গে দেখতে পেলাম ঘরের মধ্যে আলো আঁধারিতে জানলার কাছে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, মাথায় ঘোমটা দেওয়া। তাকে দেখতে পেয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা চিৎকার করে বলে উঠল, তুমি আর এখানে বসে থেকো না, চলে যাও, চলে যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও। এই নাও, তোমার বাবার দেওয়া শেষ 5000 টাকা আমি ফেরত দিলাম। কথাটা বলতে বলতে লোকটার হাতটা আমার হাতের সঙ্গে ঠেকলো কিছুটা। ভীষণ ঠান্ডা, শক্ত, আর তারপরে অল্প আলো আঁধারির মধ্যে লোকটার হাতের দিকে চোখ পড়তে আমি চমকে উঠলাম। আপনার 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 হাতের চামড়া কোথায় গেল? এটা যে একটা নরকঙ্কালের হাত। তখনই ঘরের কোণে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটা খিলখিল করে হেসে উঠল, আর তার সঙ্গে সঙ্গে তার মাথার কাপড়টা অল্প উড়ে যেতেই যা দেখতে পেলাম। ওকেও ছাড়বে না বাবা, ওকেও ছাড়বে না।
আমাদের বিপদের সময় যারা যারা সাহায্য করেনি তাদের তাদের কাউকে ছাড়বে না। ও তো কোনো কিছু জানে না রে মা। ওর বাবা আমাদের বিপদের সময়ে প্রথমে সাহায্য করতে চায়নি। তোর সেই সোনার আংটিটাকে বন্ধক রেখে তারপর টাকাটা পেয়েছি। এসব কি হচ্ছে? আপনার চেহারাটা এমন হয়ে যাচ্ছে কেন? ভয়ে কাঁপতে কাঁপতে দেখতে পেলাম ঘরের মধ্যে বাসুদেব বাবুর গোটা চেহারাটা যেন বদলে গিয়েছে, একটা নরক কঙ্কাল হয়ে গিয়েছে। এদিকে জানলার কাছে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটার মাথাটা ততক্ষণ একদিকে হেলে পড়েছে। দুটো চোখের জায়গায় কালো গর্ত, মুখের ভেতর যেন অজস্র পোকা কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। খিলখিল করে হাসতে হাসতে আমার দিকে একটা একটা করে এগোচ্ছে তার দুটো পা। আমি ভয়ে ভয়ে দু পা পেছনের দিকে সরে যেতে একটা প্রচন্ড জোরে ধাক্কা খেলাম বন্ধ দরজায়, কিন্তু দরজাটা বন্ধ হলো কখন? আমায় ছেড়ে দাও, আমায় তোমরা ছেড়ে দাও, আমি কিচ্ছু জানি না, আমায় কোনো টাকা ফেরত দিতে হবে না, আমায় তোমরা ছেড়ে দাও। কথাটা বলতে বলতে খিলখিল করে হাসতে লাগলো মেয়েটা। তার সেই বীভৎস মূর্তিটা আমার একদম কাছে চলে এসেছে, আর বাসুদেব বাবুর সেই কঙ্কালসার চেহারাটা ততক্ষণে বিছানার এক পাশটায় যেন থমকে দাঁড়িয়ে পড়েছে। ভয়ে আতঙ্কে আমি দরজার উপর বারবার ধাক্কা খাচ্ছি আর চিৎকার করে ডাকছি, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। ঘরের মধ্যে সেই বীভৎস হাসি আর বাসুদেব বাবু পাথর গলায় আমায় ছেড়ে দেওয়ার জন্য বারবার বলা কথাগুলো ভেদ করে কাদের সঙ্গে যেন একসাথে চিৎকার করছে, আর সেই চিৎকার ভেসে আসছে সিঁড়ি দিয়ে, কে যেন উঠে আসতে লাগলো উপরের দিকে। ঠিক তখনই দরজাটা খুলতে আমি ধড়ধড় করে বাইরে বেরোতেই দেখতে পেলাম চায়ের দোকানের সেই লোকটা সবার সামনে একটা আলো হাতে সিঁড়ি দিয়ে উঠে আসছে। আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল আমি দেখলাম শুয়ে আছি সেই চায়ের দোকানটার সামনের বেঞ্চে। আমার মুখে জল ছেটানো হয়েছে। উঠে বসতেই তখনই সন্দেহ করেছিলাম কিছু একটা ব্যাপার আছে। এতবার ডাকলাম আপনাকে, আপনি আর কেন তো শুনতেই পেলেন না। আর 13 নম্বর বাড়িতে যে কেউ থাকে না সেটাই তো বলছিলাম। আপনি ডেকেছিলেন, আমি কিন্তু একবারও শুনতে পাইনি, কিন্তু আপনি ওই বাড়িতে ওই সময় গেলেন কি করে? আমি বুঝতে পেরেছিলাম মোয়াপুরের ওই 13 নম্বর বাড়িতে টাকার জন্য অনেকেই এসেছে। আর কিন্তু 1 বছর আগে ওই বাড়িতে আগুনে পুড়ে বাসুদেব বাবুর মেয়েটা মারা যায়। বাসুদেব বাবু ওই ঘরেই আত্মহত্যা করেছিল। বাসুদেব বাবুর বাড়িতে একটা ফাঁসের দড়ি দেখতে পাননি আপনি? দড়ির কথাটা আমার কিছুটা মনে পড়ছিল, তবে লোকটাকে খুব চেনা চেনা লাগছিল। এই লোকটাকে আমার এক বন্ধুর বাবার মতো দেখতে। লোকটাকে দেখেই তো সেই সময় ভয় পেয়েছিলাম। বেঞ্চ থেকে উঠে রওনা দিলাম। তখন রাতের অন্ধকার নামতে শুরু করেছে। বাস পাবো নাকি বাকি পথটা হেঁটে স্টেশন পর্যন্ত পৌঁছতে হবে। পরে শুনেছিলাম যেদিন বাসুদেব বাবু আমার বাবার কাছ থেকে আংটি বন্ধক রেখে টাকা নিয়ে গিয়েছিলেন, সেদিন রাতেই তার মানসিক অসুস্থ মেয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি আর সহ্য করতে না পেরে মারা যান। তবে এরপরেও 13 নম্বর বাড়িতে গিয়ে অনেকেই বাসুদেব বাবু আর তার মেয়েকে দেখেছিল।